হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প দিদি সুস্মিতার সাথে শুক্রবার রাতে ঠিক রাত্রি 10টা আমাদের ক্যানাডাতে আর ঠিক সকাল 7:30 কলকাতাতে। আজকে আবার কিন্তু গপ্প দিদি আমি চলে এসেছি একটা গা ছমছমে একটা ভূতের গল্প নিয়ে। গল্পের নাম মৃতদেহ, শঙ্কর চ্যাটার্জির লেখা। আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন। খোকন ড্রাইভিং লাইসেন্সটা আজ হাতে পেল। মুখে একটা খুশির আলো ফুটে উঠল। এবার যদি কিছু পয়সা রোজগার করা যায়, তবু তো তাদের মতো গরিবের ঘরে দুমুঠো ভাত জুটবে। সংসারে সেই বড়, এরপর এক ভাই আর বোন। বিধবা মা লোকের বাড়িতে রান্নার কাজ করেন। খোকনের বয়স 23 বছর, তার উপরে বেশি চাপ। ওর মুখে এই খবর শুনে মায়ের মুখে হাসি ফোটে। যাক যাক বাবা, যদি 2 পয়সা বেশি আসে সংসারের সচ্ছলতা একটু বাড়ে। কিন্তু খোকন যা ফুলে ভেবেছিল তা হলো না। কেউ বলে, ও এই তো পেয়েছিস কাঁচা লাইসেন্স। কেউ বা বলে, হাত আগে পাকাও, গাড়ি না চালালে হাত পাকবে কি করে। এইসব কথা শুনতে শুনতে হতাশা ঘিরে ধরে তাকে। একজন ড্রাইভার বন্ধু পরামর্শ দেয়, এখানে তোকে কেউ কাজ দেবে না খোকন, বরং চেনা জানা গন্ডি ছাড়িয়ে চলে যা, হয়তো কাজ জুটে যেতে পারে। কথাটা খোকনের মনে ধরে। ব্যান্ডেলের ওর বাড়ি ছাড়িয়ে ত্রিবেণীর দিকে একদিন সে গেল। গাড়ি ভাড়া পাওয়া যায় লেখা কয়েকটা দোকানে ঢু মারল। ও লাইসেন্সের ডেট দেখে সে একই কথা ওকে শুনতে হলো। ও বলার চেষ্টা করছিল, গাড়ি অনেক দিন চালায়, লাইসেন্স হালে বের হয়েছে। ওর শুকনো মুখ দেখে একজন বলল, এই তুমি তুমি গোলক মণ্ডলের ওখানে গেলে কাজ পেলেও পেতে পারো। কয়েকদিন আগেই ও বলছিল ড্রাইভার নাকি অসুস্থ, লোক খুঁজছিল, নতুন একটা লোক খুঁজছিল, যাও যাও যাও। নতুন একটা আশার আলো দেখতে পেল খোকন। ঠিকানাটা জেনে নিয়ে দুপুর রৌদ্রে ওখানে চলল। গোলক মণ্ডল তার বাড়িতেই ছিল। মোটা ঘাড়ে গর্দানের চেহারা, তার উপর যেন লোমের জামা পরে রয়েছে লোকটা। হঠাৎ দেখলে শিম্পাঞ্জি লাগে। খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে আসে। খোকনের মুখে সব শুনে বলল, আমার গাড়ি বেশি স্পিডে ছোটানোর প্রয়োজন হয় না, আমার ওই একটা লাইসেন্স থাকলেই হলো। খোকন বুঝতে পারলো না লোকটা কি বলতে চাইছে। বুঝতে পারলে না তো, আমার একটা ওই মরা নিয়ে যাবার গাড়ি আছে। হেরে গলায় বলে লোকটা, ড্রাইভারের অভাবে রাতের দিকে ভাড়া খাটতে পারে না, এদিকে লোকের মরার তো আর কামাই নেই। মোদ্দা কথা, কাঁচে ঢাকা সব বহনকারী একটা গাড়ি। একটা অস্বস্তি দেহে খেলে গেল খোকনের। কিন্তু নেই মামার থেকে কানা মামা, তাও অন্তত ভালো। অগত্যা রাজি হয়ে যায় সে। খোকন তখনও জানতে পারেনি এই গাড়ি তার জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে কি। খোকনের ডিউটি আওয়ার হলো ঠিক রাত 8টা থেকে ভোর 5টা। খোকন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো, কারণ এই চাকরিটা হাতছাড়া করতে পারা যায় না, বরং এই ফাঁকে অন্য কোথাও চেষ্টা করবে সে। গোলক মণ্ডল বলল, প্রথমে আমি তোমাকে মাসে 5,000 টাকা দেব, কাজ দেখে মাইনে বাড়াবো, এই 3 দিন এখানকার রাস্তাঘাট একটু চিনে না। কথাবার্তা পাকা করে বাড়ি ফিরল খোকন। বাড়িতে মরার গাড়ি চালানোর খবরটা চেপে গেল, না হলে মা আগেই মানা করে দিত। কাজ শুরু করলো খোকন। প্রথম একটু অস্বস্তি হতো ওই মৃত মানুষগুলোকে স্ট্রেচারে করে গাড়িতে ঢোকাতে। অবশ্য মৃতের বাড়ির লোকেরাও হাত লাগাতো, তবে রাত 12টার পর সাধারণত খুব একটা ডাক পড়তো না। ও গোলক মণ্ডলের গ্যারেজে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিত। পাশে সব বাড়ি গাড়িটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতো। সতর্ক হয়েই ঘুমোতো যে কখন ওই ফোন বেজে ওঠে। এইভাবে মাস 2 কাটিয়ে দিল খোকন। ওর কাজের প্রতি মনোযোগ দেখে মালিক আরও 1,000 টাকা এবার বাড়িয়ে দিয়েছে। সকালে ড্রাইভার হচ্ছে রতন, বয়স্ক লোক, এখানেই বাড়ি। ও ভোর 5টায় ঠিক চলে আসতো। খোকন এখন রাস্তাঘাট মোটামুটি চিনে নিয়েছে। বাড়িতে জানে খোকন এক ডাক্তারের গাড়ি চালায়, ডাক্তারের নাইট ডিউটি করে। এখন সংসার কিছুটা সচ্ছল। এদিকে গরমে রোদ ঝলসানো তাপ ক্রমশ কমে আসছে। জুন মাসের মাঝামাঝি হতে চলেছে, আর বোধহয় 1 সপ্তাহের মধ্যেই বর্ষা এসে যাবে।
সেদিন খোকন গ্যারেজের সামনে পায়চারি করছে। গ্যারেজটা মণ্ডলের বাগানের শেষ প্রান্তে। বাগানে ফুলের বড় বড় গাছের ভিড়, আম, কাঁঠাল, জাম এগুলো। গুমোট গরম আর এক বিন্দুও হাওয়া নেই, থম মেরে যেন রয়েছে। এই সময় দূরের অন্ধকার আকাশে বিদ্যুতের ঝিলিক খোকনের চোখে পড়ল। যা গরম পড়েছে, বৃষ্টি না হয়ে যায় না। মোবাইলে তখন সময়টা দেখে, সে রাত্রি 11টা। খুব একটা রাত্রি হয়নি। হঠাৎ গ্যারেজের ভেতর থেকে কাঁচ ঢাকা মৃতদেহ রাখার বাক্সটার ছিটকিনি চাপা শব্দ ওর কানে এলো। যেন কেউ ছিটকিনিটা খুলে বেরোবার চেষ্টা করছে। বুকে একটা শিরশিরশিরানি উপলব্ধি করলো খোকন। তারপরেই মনকে বোঝালো, এ তো অসম্ভব, নিশ্চয়ই ভুল শুনেছে। মনকে শক্ত রাখার চেষ্টা করছে তখন। গ্যারেজের ভেতর দিকে তাকালো। 40 পাওয়ারের বাল্বের আলো অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারেনি, তবু নিঃসন্দেহ হবার জন্য ও পায়ে পায়ে গ্যারেজের দিকে এগিয়ে এলো। চোখে পড়ল ছিটকিনি আটকানো খালি কাঁচের বাক্স। তখনই ওর কানে ভেসে এলো মেঘ ডাকার গুড়গুড় শব্দ। একটা ঠান্ডা বাতাসের স্পর্শ ওর শরীরে লাগলো। তার মানে বৃষ্টি আসছে। গোলক মণ্ডলের বাগানটা অন্ধকারে ঠেকে রয়েছে, গাছে বাতাসের ছোঁয়া। বৃষ্টি যদি নামে, এই গ্যারেজে ওকে আশ্রয় নিতে হবে। কথাটা মনে হতে একটা গা ছমছমে অনুভূতি খোকনের এলো। কিন্তু কেন এই অনুভূতি? ও কি ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? আসলে ছিটকিনি খোলার শব্দটা এখনো কানের ভেতরে যেন রয়ে গেছে। বাচ্চা সে গাছের পাতাগুলো কেঁপে উঠল। বর্ষার প্রথম বৃষ্টির জল খোকনের মাথায় পড়ল। পরক্ষণই যেন কোথায় বাজ পড়ল। অনিচ্ছা সত্ত্বেও গ্যারেজের দিকে এগোলো। গাড়িটা ওর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মৃতদেহ রাখার জায়গাটা পিছন দিকে, আলো মাঝামাঝি থাকার জন্য পিছনের দিকটা আলো আধারি পরিবেশ। বৃষ্টি এখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খোকন গ্যারেজের সামনে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছে না। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ ছাঁট যেন তাকে ভিজিয়ে দিচ্ছে। ভয়কে সংযুক্ত রেখে আরও একটু ভেতরে ঢুকলো। গাড়িতে ড্রাইভারের সিটে ঢুকতে গা শিরশির করছে। এই সময় ওর নাকে অগরুর গন্ধ ভেসে এলো। এই কদিন মরা বয়ে বয়ে গন্ধটা নাকে শুয়ে গেছে। বিকেলে রতনদা নিশ্চয়ই কোনো ক্ষেপ কেটেছে, তারই হয়তো গন্ধটা রয়ে গেছে। তবু সে গাড়ির কাছের বাক্সের দিকে তাকাতে পারল না। মন থেকে একটা ব্যাখ্যা কিছুই যেন পারছে না সে চিন্তা করতে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়ার শব্দ ওর কানে তালা লাগিয়ে দিচ্ছে। খোকনের চোখে মুখে বিপদের আশঙ্কা, কিন্তু বিপদটা যে কি বা কিসের সে কিন্তু বুঝতে পারছে না। এবারও নাকি অগরের সঙ্গে বা ধূপের গন্ধও এলো। এবার যেন স্নায়ুগুলো বিদ্রোহ করে উঠেছে। বৃষ্টিটা না হলে এই মুহূর্তে হয়তো গ্যারেজ ছেড়ে বাইরেই বেরিয়ে যেত। অনেক চেষ্টা করলো নিজেকে মনকে বোঝাতে, অহেতুক সে ভয় পাচ্ছে, এটা হতে পারে না, ভয় জিনিসটাই হচ্ছে এরকম। কিন্তু একবার যখন মাথায় ঢুকে গেছে, সে অজান্তেই নাকটা দুবার টানলো। ধূপের গন্ধ আরো বেশি করে ওর শরীরে যেন ঢুকলো। আর সংযত থাকতে পারলো না সে। উৎকণ্ঠা কমাবার জন্য গন্ধের উৎস খুঁজতে স্টার্ট করলো। মৃতদেহ রাখার কাঁচের ঘরটা ওকে অনেকক্ষণ ধরেই আকর্ষণ করছিল। এখন ভয়ে ভয়ে ওই আবছা অন্ধকার বাক্সের দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে এক লহমায় দেহের সমস্ত রক্ত যেন তার মুখে উঠে এলো। স্নায়ুগুলো অবশ হয়ে গেছে। ভয়ার্ত চোখে সে দেখলো কাঁচের বাক্সে একটা মরদেহ শায়িত রয়েছে। বিস্ফারিত দৃষ্টিতে সে সম্মোহিতের মতো তাকিয়ে দেখলো, আর উত্তেজিত মস্তিষ্কে নানা তখন কথা খেলা করছে। এই অগরু আর ধূপের গন্ধ মানে ওই মূর্তির শরীর থেকেই আসছে। কিন্তু রতনদা মরা শুদ্ধ গাড়ি এখানে রেখে গেছে কেন? তাহলে যাবার আগে কিছু বলবে না? মাথা যেন এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছে না সে। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখ দুটো সতর্ক হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে যেন মৃতদেহটা ধীরে ধীরে নড়ছে। খোকনের মুখ এবার হাঁ হাঁ হয়ে যাচ্ছে। তার পা দুটো সম্পূর্ণ অবশ।
কাঁচের পাল্লাটা খুলে গেল, নিষ্প্রাণ দেহটা হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসছে। ওর মস্তিষ্ক এবার বিপদের বাঁশি বাজলো। আর এখানে থাকা যুক্তিসঙ্গত নয়, কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে ওর পা দুটো। শরীরের বাকি অংশ যেন কেমন অবশ। ও কি তবে অত্যাধিক ভয় পাওয়ার কারণে? সেই মৃতদেহটা কাছাকাছি আসতেই খোকন মরদেহের মুখ দেখে অজ্ঞান হয়ে যাবার অবস্থা। এ কে? কাকে দেখছে ও? এ কি করে সম্ভব? না চোখের ভুল? সেই ঘাড়ে গর্দানে লোকটা, যার গায়ের কালো লোমগুলো অনেকটা ওই শিম্পাঞ্জির মতন? আচমকা খোকনের কানে ঝড় বৃষ্টি ভেদ করে কান্নার আওয়াজটা ভেসে এলো। মালিকের বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু কিন্তু মালিক তো এখানে চোখের সামনে। গোলক মণ্ডলের মূর্তি অদৃশ্য হয়ে গেল ওর চোখের সামনে। কখন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ির মধ্যে ঢুকে দেখলো মালিক হাঁ করে বিছানায় মরে পড়ে আছে। তাহলে কাকে দেখলো খোকন? কাকে কাকে দেখলো? আজকে তোমাদের শোনালাম শঙ্কর চ্যাটার্জির লেখা গল্প মৃতদেহ। আজকে লাইভে আসতে পারিনি, কিছু মনে করো না, কিন্তু গল্প কিন্তু তোমরা গপ্প দিদির কাছ থেকে শুনতেই থাকবে। আবার সামনের শুক্রবার দিন ঠিক রাত্রি 10টায় দেখা হবে গপ্প দিদি সুস্মিতার সাথে, শুক্রবার রাতে নিয়ে। ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, নমস্কার।